সুপ্রিয় শিক্ষার্থী, বোটানি অনার্স থার্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এই করোনাকালীন দুঃসময়ে তোমাদের জন্য যে অনলাইনে ক্লাস নেওয়ার আয়োজন করেছে, সেইখানে রিসোর্স পার্সন হিসেবে জেনেটিক্স কোর্সটি পড়ানোর দায়িত্বে আছি আমি ডক্টর মহাশ্বেতা রায়, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমি আজকে তোমাদের জেনেটিক্স থেকে সিলেবাসের 6 নম্বর টপিক সেক্স ডিটারমিনেশন নিয়ে আলোচনা করব। চলো আমরা স্লাইড শেয়ারে যাই। সেক্স ডিটারমিনেশন অর্থাৎ লিঙ্গ নির্ধারণ। এই লিঙ্গ নির্ধারণ বললে আমরা কি বুঝি? একটি সংজ্ঞা আমি এখানে দিয়েছি, দেখো। সেক্স ডিটারমিনেশন সিস্টেম ইজ এ বায়োলজিক্যাল সিস্টেম that determines the development of sexual characteristics in an organism. অর্থাৎ এই যে আমরা এই জীবজগতের দিকে তাকাই, তখন দেখতে পাই যে জীবজগতের মধ্যে পুরুষ আছে, স্ত্রী আছে, আবার অন্য স্বভাবও আছে, ইন্টারসেক্স আছে। এই যে একটি জীব পুরুষ হবে না স্ত্রী হবে না অন্য স্বভাবের হবে, তা যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় তাকে বলা হয় লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এবং এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা দেখতে পাই যে 1891 সালে হারম্যান হ্যানকিং উনি প্রথম এই নিউক্লিয়াসের ভিতরে আবিষ্কার করেন, ডার্কেন স্টেইন ক্রোমাটিন এলিমেন্ট দেখতে পান, এবং এই এলিমেন্টকে উনি বলেন এক্স বডি, যা পরবর্তীতে এক্স ক্রোমোজোম নামকরণ করা হয়েছে। এবং এই এক্স ক্রোমোজোম যে সেক্স ডিটারমাইন করে সেইটি আমরা দেখতে পাই 1902 সালে। ম্যাকক্লান উনি গ্রাস হপারের উপর কাজ করেন এবং বলেন যে এক্স ক্রোমোজোম এই গ্রাস হপারের যৌনতা নির্ধারণ করে থাকে। পরবর্তীতে 1905 সালে মিস স্টেভেন্স উনি ড্রসোফিলা নিয়ে গবেষণা করেন এবং ড্রসোফিলার মধ্যে উনি দেখেন যে 4 জোড়া অর্থাৎ 8টি ক্রোমোজোম ড্রসোফিলায় আছে। এবং উনি আরেকটি বিষয় খেয়াল করেন যে পুরুষ এবং স্ত্রী ড্রসোফিলা এদের মধ্যে একটি ক্রোমোজোমের মধ্যে খুব বেশি তফাৎ। সেই ক্রোমোজোমটি কি? দেখেন যে একটি ক্রোমোজোম রডের মতো এবং আরেকটি ক্রোমোজোম একটু বাঁকানো, এবং এই বাঁকানো ক্রোমোজোমকে পরবর্তীতে উইলসন 1909 বলেন যে এটি এক্স ক্রোমোজোম, এবং বাকিটিকে বলা হয় ওয়াই, অন্যটিকে বলে ওয়াই ক্রোমোজোম, যা ড্রসোফিলাতে যৌনতা নির্ধারণ করে থাকে। এই হলো প্রথম একটু ছোটখাটো ইতিহাস যৌনতা নির্ধারণের। এখন আমরা দেখি যে যৌনতা নির্ধারণের জন্য যে থিওরিগুলি আছে সেগুলি কি। যৌনতা নির্ধারণের এখানে 8টি থিওরি আমি দেখিয়েছি। একটি হলো ক্রোমোজোমাল থিওরি, জেনিক ব্যালেন্স থিওরি, হ্যাপ্লোডিপ্লয়েড মেকানিজম, সিঙ্গেল সেল জিন সেক্স ডিটারমিনেশন, তারপর আছে সাইটোপ্লাজমিক থিওরি, এনভায়রনমেন্টাল থিওরি, হরমোনাল কন্ট্রোল থিওরি। এবং এই সকল থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে জীবে যৌনতা নির্ধারিত হয়ে থাকে। কিন্তু তোমাদের সিলেবাসে ক্রোমোজোমাল অ্যান্ড জেনেটিক বেসিস অফ সেক্স ডিটারমিনেশন উল্লেখ আছে, অর্থাৎ দুটো পদ্ধতি তোমাদেরকে শেখাতে হবে। আমি এই দুটো পদ্ধতিরই বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। দেখো যে ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন, এই যে ক্রোমোজোম বেসিসে লিঙ্গ নির্ধারণ, এটি কিন্তু জীবের ভিতর উদ্ভিদ প্রাণী বলো যে ক্রোমোজোমাল বেসিসে জিন নিয়ন্ত্রণ পদ্ধতিটি দেখা যায়। এটি অধিকাংশ ক্ষেত্রে এটি হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোম ছাড়াও
অটোজোমের মধ্যে কোনো জিন থাকতে পারে অথবা অন্য কোনো জিন লিঙ্গতা নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে থাকে, এবং এর উপর ভিত্তি করে এই যৌনতা নির্ধারণকে 4টি ফর্মে সাজানো হয়েছে: সেক্স ক্রোমোজোম পদ্ধতি, জিনের অনুপাত পদ্ধতি, পুং হ্যাপ্লয়েডি এবং একক জিন পদ্ধতি। আমি এই 4টি পদ্ধতি এক এক করে তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমেই ক্রোমোজোম থিওরিটি দেখব, কিন্তু তার আগে ক্রোমোজোম পড়ানোর আগে সেক্স ক্রোমোজোম সম্পর্কে এবং অটোজোম সম্পর্কে জেনে নিই। এদিকে খেয়াল করো, ড্রসোফিলা মাছি আগেই বলেছিলাম যে এতে 4 জোড়া ক্রোমোজোম আছে, এবং বিজ্ঞানীরা দেখলেন যে এই 4 জোড়ার মধ্যে 1 জোড়া ক্রোমোজোম যৌনতা নির্ধারণ করে। এখানে খেয়াল করো, এই XY এটি হলে হয় পুরুষ এবং XX 4 জোড়ার মধ্যে 1 জোড়া যৌনতা নির্ধারণ করে। তাহলে আমরা সেক্স ক্রোমোজোম বললে কি বুঝি? সেক্স ক্রোমোজোম বললে আমরা বুঝি যে যেসব ক্রোমোজোম এককভাবে অথবা অন্য ক্রোমোজোমে অবস্থিত জিনের সাহায্যে যৌনতা নির্ধারণ করে, অর্থাৎ পুরুষ হবে না স্ত্রী হবে সেটা নির্ধারণ করে, তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম কি? অটোজোম হলো এই যে 8টা ড্রসোফিলায় 8টি ক্রোমোজোম আছে, তার মধ্যে এই 2টি বাদ দিলে, অর্থাৎ 1 জোড়া বাদ দিলে যে 3 জোড়া ক্রোমোজোম, এদেরকেই বলা হয় অটোজোম। সাধারণত অটোজোম কি করে? দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এবং অটোজোমকে এ দ্বারা প্রকাশ করা হয়। তবে ড্রসোফিলার ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলেন যে অটোজোম দৈহিক বৈশিষ্ট্য ছাড়াও এই ড্রসোফিলার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি এটি তোমাদেরকে পরে বোঝাবো। সেক্স ক্রোমোজোম পদ্ধতি এটা আবিষ্কার করেন উইলসন 1909, এবং এখান থেকে আমরা জানতে পারি যে যত পপুলেশন আছে অর্থাৎ জীব আছে তাদের যৌনতা নির্ধারিত হয় 1 জোড়া সেক্স ক্রোমোজোম দিয়ে, এবং এই 1 জোড়া সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? যে কোনো কোনো সময় দেখা গেছে যে একটি ক্রোমোজোমও লিঙ্গ নির্ধারণ করতে পারে, 1 জোড়া নয়, কোনো সময় একটিও লিঙ্গ নির্ধারণ করতে পারে। যেভাবেই হোক, একটি অথবা 2টি, ওরা কি হয়, যদি সকল গেমেট জীবের কার্যকরী হয় এবং এদের মধ্যে যদি অবাধ নিষেক হয়, তাহলে পুরুষ এবং স্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে সমান সমান 50-50, এবং রেশিও হয় 1:1। এবং এইটাই আমরা জানি যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম সূত্র। এবং সেক্স ক্রোমোজোম দিয়ে লিঙ্গ নির্ধারণের জন্য এই যে হয়ে থাকে সেটার 2টি পদ্ধতি আছে। একটিকে বলে ভিন্ন জননকোষীয় পুরুষ, হ্যাটারোগ্যামেটিক মেল, যেটা পুরুষে 2 ধরনের গ্যামেট, হ্যাটারো মানে ভিন্ন, অর্থাৎ পুরুষে 2 ধরনের গ্যামেট তৈরি হয়। আরেকটি হলো ভিন্ন জননকোষীয় স্ত্রী, অর্থাৎ হ্যাটারোগেমেটিক ফিমেল। এখানে স্ত্রীতে 2 ধরনের গ্যামেট তৈরি হয়। এখন আমরা হ্যাটারোগেমেটিক মেলটি দেখব। হ্যাটারোগেমেটিক মেল আবার আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের হয়ে থাকে। খেয়াল করো, হ্যাটারোগেমেটিক মেল X0 এবং XY, এই 2 ধরনের, XXX0 এবং XXXY 2 ধরনের হয়ে থাকে। সেখানে আমরা দেখি যে 2 ধরনের জননকোষ তৈরি করে, যেটি X0, সেখানে একটি গ্যামেট, যখন গ্যামেট তৈরি হয় তখন একটিতে X ক্রোমোজোম থাকে আর একটি X ক্রোমোজোম বিহীন, 0 মানে 0। আবার নিচেরটাতে দেখো, এখানে একটিতে X ক্রোমোজোম 2টি গ্যামেট তৈরি হলে একটিতে X থাকবে আর একটিতে Y থাকবে, অর্থাৎ পুরুষ এখানে হ্যাটারোগেমেটিক, 2 ধরনের জননকোষ তৈরি করে। কিন্তু স্ত্রীর দিকে খেয়াল করো, স্ত্রী হয় XX, অর্থাৎ স্ত্রী হয় হোমোগেমেটিক, অর্থাৎ ওরা কি হয়, 1 ধরনের জননকোষ তৈরি করে থাকে। এখন এই X0 পদ্ধতির সুন্দর উদাহরণ হলো গ্রাসহপার বা ঘাস ফড়িং, যেটা 1901 সালে ম্যাকক্লাং আবিষ্কার করেন। এবং উনি যখন এটা নিয়ে রিসার্চ করেন তখন দেখেন যে 2টি X ক্রোমোজোম যেখানে আছে সেই ঘাস ফড়িংটি হয় স্ত্রী, এবং যেখানে একটি আছে সেইটি হয় পুরুষ।
এই ছবির দিকে একটু খেয়াল করো, এক্স এক্স থেকে গ্যামেট তৈরি হলো একই ধরনের, এবং পুরুষ যেটা সেটা থেকে একটি এক্স এবং একটি এক্স বিহীন। কাজেই ওদের মিলনের ফলে, অবাধ মিলনের ফলে আমরা দেখি কি যে দুটো ফিমেল হয়েছে এবং দুটো মেল হয়েছে। এখানে দুটো মেল যেটা হলো সেখানে মাত্র একটি করে এক্স ক্রোমোজোম আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে এক্স ক্রোমোজোম যৌনতা নির্ধারণ করে থাকে, পুরুষ যৌনতা, এবং একটি থাকলে সেটি পুরুষ হয়, কিন্তু স্ত্রী হতে গেলে দুটি এক্স এক্স প্রয়োজন হয়। এখন এক্স 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 ওয়াই পদ্ধতি, অর্থাৎ পুরুষ দুই ধরনের গ্যামেট তৈরি করে, একটি এক্স একটি ওয়াই, এবং এটির সুন্দর উদাহরণ হলো মানুষের ক্ষেত্রে। যে মানুষে তোমরা জানো যে 23 জোড়া ক্রোমোজোম আছে, এক জোড়া সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই। এখানে দেখো মানুষের দুটো এক্স ক্রোমোজোম দেখানো হয়ে সেক্স ক্রোমোজোম দেখানো হয়েছে। এক্স ক্রোমোজোমটি অনেক বড় এবং ওয়াই ক্রোমোজোমটি অনেক ছোট, এবং বাকি যে 22 জোড়া ক্রোমোজোম আছে অর্থাৎ 44টি ক্রোমোজোম আছে সেগুলিকে বলা হয় অটোজোম, যারা কি হয় দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে মেইলের মধ্যে কি থাকে আর ফিমেইলে কি থাকে? ফিমেইলে থাকে, মার মধ্যে থাকে 44 প্লাস XX অর্থাৎ অটোজোম থাকে 44টা, আর এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম একই রকমের XX। তাহলে মা থেকে কি হয়? একই রকম গ্যামেট তৈরি হয়, দুটোই 22 প্লাস এক্স 22 প্লাস এক্স। কিন্তু পুরুষের ক্ষেত্রে দুই ধরনের গ্যামেট তৈরি হয়, একটি হয় 22 প্লাস এক্স এবং অন্যটি হয় 22 প্লাস ওয়াই। এখন এদের মিলনের ফলে যদি এক্স এক্স এর সাথে, যেহেতু একই রকম, এক্স এক্স এর সাথে মিলিত হলে সেটি থেকে হয় মেয়ে, এবং এক্স এর সাথে যদি ওয়াই মিলিত হয় সেইটি থেকে হয় ছেলে। তাহলে এই জায়গা থেকে তোমাদের একটি জিনিস জানা খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে পুরুষ যৌনতা নির্ধারিত হয় এক্স ওয়াই দিয়ে, এবং দুই ধরনের গেমেট হয়, এবং এই যে ছেলে হবে না মেয়ে হবে সন্তান, সেটি নির্ভর করে পুরুষের কোন গ্যামেট নারীর গ্যামেটের সাথে মিলিত হলো, কোন গ্যামেট। পুরুষের এক্স হলে স্ত্রী, ওয়াই হলে পুরুষ। অর্থাৎ ছেলে এবং মেয়ে হওয়া, এর মধ্যে এইটা হবে যে এইটার মধ্যে নারীর কোনো ভূমিকা এখানে নেই, নারী রিসিপিয়েন্ট। কাজেই ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করে পুরুষের গেমেটের উপর। আমরা মানুষে এই স্বাভাবিক স্ত্রী এবং পুরুষ যেখানে 46টি করে ক্রোমোজোম আছে, তাছাড়াও কিছু ব্যতিক্রম লক্ষ্য করি। এই লক্ষ্য করি যে ব্যতিক্রমগুলি, সেইগুলি কি কিছু সিনড্রোম দেখা যায়, অর্থাৎ তাদের কিছু বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে ভিন্ন রকম। সেইটি থেকে বিজ্ঞানীরা দেখলেন যে টার্নার সিনড্রোম যাদের হয় তাদের কেমন, তাদের ছবিটির দিকে খেয়াল করো, তাদের খর্বাকৃতি হয়, ওরা ঘাড়ে ভাঁজ থাকে, ওরা কম বুদ্ধি সম্পন্ন হয়, ওদের ডিম্বাশয়টা খুব ক্ষুদ্র থাকে এবং অপরিণত থাকে, এবং ওদের কি হয় না, ওরা যদিও মেয়ে ফিমেল কিন্তু ওদের মধ্যে এই স্ত্রী লক্ষণগুলি, অর্থাৎ ওদের ব্রেস্ট তৈরি হয় না, এরকম অনেকগুলি স্ত্রী লক্ষণ ওদের মধ্যে প্রকাশ পায় না। এবং বিজ্ঞানীরা দেখলেন যে এই টার্নার সিনড্রোমটির হওয়ার জন্য এই স্ত্রীদের মধ্যে একটি এক্স ক্রোমোজোম কম থাকে, অর্থাৎ 45টি ক্রোমোজোম বিশিষ্ট নারী কি হয়, টার্নার সিনড্রোমের অধিকারী হয়, ওদের মধ্যে এই ধরনের ডিসঅর্ডার দেখা যায়। আমরা আরেকটু খেয়াল করি যে আরেকটি ক্লিনফেল্টারস মেল, অর্থাৎ এইখানে খেয়াল করো 47টি ক্রোমোজোম আছে, অর্থাৎ 46টির জায়গায় একটি ক্রোমোজোম বেশি আছে, দুটো এক্স আছে এবং একটি ওয়াই আছে। এই ধরনের যখন হয় তখন কেমন সাইন দেখায়? এই পুরুষগুলি অনেক লম্বা হয় বয়সের তুলনায়, এবং তাদের মাসল খুব বেশি হয়,
ব্রেস্টটা খুব চওড়া থাকে ওদের, এবং বোনগুলি উইক থাকে। বোন উইক থাকে ওদের, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওরা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এই ক্লিনফেল্টার্স মেলগুলি। তাহলে এইগুলি হলো কিছু ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমগুলি কেন হয়? 45, 47 এই নাম্বারগুলি কেন হয়? এইগুলি হয় নিউমেরিক্যাল অ্যাভারিয়েশনের কারণে। এই আমরা এই ডিসঅর্ডারগুলি দেখতে পাই। এখন আমরা উদ্ভিদে XY পদ্ধতি কিছু দেখতে পাই, যেমন তোমরা খেয়াল করো, এটা লিভার ওয়ার্ম, এইটার মধ্যে আমরা দেখি যে মার্কেনশিয়ার, অ্যান্থেরিডিয়াম অর্থাৎ পুং উদ্ভিদ আলাদা, এবং স্ত্রী উদ্ভিদ আর্কিগোনিয়াম আলাদা ইয়েতে জন্মায়, অর্থাৎ ওরা ভিন্নবাসী। ওদের মধ্যে কিন্তু এই XY পদ্ধতিটি দেখা যায়। আজকে আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ শিখাবো, সেইটাকে বলে মেলান্ড্রিয়াম। এইটি XY পদ্ধতি দ্বারা তার যৌনতা নির্ধারিত হয় বলে আগে মনে করা হতো, যে X এবং Y এর যৌনতা নির্ধারণ করে, এবং বিজ্ঞানীদের ধারণা ছিল যে এই XY এর অনুপাতের উপর, অর্থাৎ X ক্রোমোজোম এবং Y ক্রোমোজোমের ভারসাম্যের ভিত্তিতে এই যৌনতা হয়তো নির্ধারিত হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে ওয়েস্টারগার্ড 1948 উনি মেলান্ড্রিয়াম অ্যালবামের এই যৌন ক্রোমোজোমগুলিকে নিয়ে স্টাডি করেন, এবং এইগুলি নিয়ে দেখেন উনি যে ওদের X ক্রোমোজোমটি Y ক্রোমোজোমের চেয়ে অনেক খাটো, এবং Y ক্রোমোজোমের 4টি সেগমেন্ট আছে। 4টি সেগমেন্টের মধ্যে মাত্র 4 নাম্বার সেগমেন্টটি এই X ক্রোমোজোমের হোমোলোগাস, অর্থাৎ এই জায়গাটি শুধু সাদৃশ্যপূর্ণ, আর বাকি অন্য অংশগুলি নন হোমোলোগাস। এবং এই যে 4টি সেগমেন্ট Y ক্রোমোজোমে, উনি ওয়েস্টারগার্ড বললেন যে এই 4টি সেগমেন্ট Y ক্রোমোজোমের স্প্লিটিং হতে পারে, অর্থাৎ ওরা বিভাজিত হয়ে যেতে পারে, খণ্ড হয়ে যেতে পারে, এবং এই খণ্ডগুলি X ক্রোমোজোমের সাথে গিয়ে গ্যামেট তৈরি করতে পারে। এবং এই গ্যামেট তৈরি হলে তখন দেখলেন যে ওদের মধ্যে মেল উদ্ভিদ হয়, ফিমেল হয়, এবং উভয় লিঙ্গও হয়। তখন উনি ইয়ে করলেন যে সেগমেন্ট 1 যে অংশটি Y ক্রোমোজোমের, সেইটি হলো সাপ্রেসেস ফিমেলনেস, অর্থাৎ এই অংশটি ফিমেল হতে বাধা দেয়। কাজেই গ্যামেটে যদি এই অংশটি Y ক্রোমোজোমের না থাকে, তাহলে এ থেকে যে উদ্ভিদটি হয় সেইটি হয় উভয় লিঙ্গ, অর্থাৎ X ক্রোমোজোম এবং Y এর এই পার্টটি মিলে উভয় লিঙ্গ হয়। সেগমেন্ট 2 যেটি, সেটি প্রমোটস মেলনেস, অর্থাৎ পুরুষ যৌনতার জন্য প্রভাবিত করে। কাজেই যদি সেগমেন্ট 2 অংশটি না থাকে, তাহলে কি হয়? সেই উদ্ভিদটি হয় স্ত্রী উদ্ভিদ। এবং সেগমেন্ট 3, এই সেগমেন্ট 3টি কি করে? গভর্নস মেল ফার্টিলিটি, অর্থাৎ মেলের উর্বরতার জন্য দায়ী। কাজে এই অংশটি যদি বাদ পড়ে, তাহলে সেই উদ্ভিদটা কি হয়? মেল হয়, কিন্তু উর্বর হয় না। তাহলে আমরা এই মেলান্ড্রিয়াম উদ্ভিদে একটি অন্যরকম একটি XY এর কি পেলাম? যৌনতা নির্ধারণ পেলাম, যে ওদের 3টি Y ক্রোমোজোমের 3টি সেগমেন্টের মধ্যে যে জিন আছে, এইগুলির কারণেই কিন্তু তার যৌনতা নির্ধারিত হয়ে থাকে। এখন হেটারোগেমেটিক ফিমেল, অর্থাৎ ভিন্ন জননকোষীয় স্ত্রী, এইটি নিয়ে আলোচনা করব। এইখানে পুরুষের মতো এইখানেও কি হয়? স্ত্রী হয় ভিন্ন ধরনের, স্ত্রীতে 2 ধরনের গেমেট তৈরি হয়, অর্থাৎ ফিমেল হয় হোমোগেমেটিক, মেল হয় হোমোগেমেটিক, আর ফিমেল হয় হেটারোগেমেটিক। যার কারণে কি হয়? ফিমেল 2 ধরনের গ্যামেট তৈরি করে। এখন আমরা নেক্সট উদাহরণের মাধ্যমে এটা বুঝে নিব।
যে Z0 ZZ টাইপ। এই টাইপটি দেখা যায় বাটারফ্লাইজ, মথস, এদের কি হয়, স্ত্রীলিঙ্গে মাত্র দেখা যায় যে একটি জেড ক্রোমোজোম থাকে। তাই স্ত্রী 2 প্রকার জননকোষ তৈরি করে। একটু এই দিকে খেয়াল করো ছবিটার দিকে, যে অটোজোমের সাথে 2টি জেড আছে এবং এখান থেকে যখন গেমেট হয় তখন একই রকমের গেমেট তৈরি হয় কার, মেল, অর্থাৎ মেল একই রকম গেমেট তৈরি করে। কিন্তু ফিমেলের দিকে খেয়াল করো, জেড এবং জিরো, অর্থাৎ একটি গেমেট তৈরি হয় জেড আর একটি হয় জেড বিহীন, শুধু অটোজোম। যখন ওদের মধ্যে অবাধ মিলন হয় তখন যেখানে দুটো জেড আছে সেইগুলি হয় মেল, এবং যেখানে Z0 অর্থাৎ একটি জেড আছে সেইগুলি হয় ফিমেল। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি জিনিস খেয়াল করো, আমি প্রথম বলেছিলাম যে অবাধ মিলন হয় এবং এই যে গ্যামেটগুলি যদি সম্পূর্ণ গ্যামেটের যদি মিলন ঘটে তাহলে ওদের পুরুষ এবং স্ত্রী হওয়ার অনুপাত হয় 1:1। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মেল এবং ফিমেল তৈরি হওয়ার অনুপাত 1:1 যদি সবগুলো গ্যামেট উর্বর হয়। এখন ZW ZZ টাইপ, এই টাইপটি দেখা যায় হলো ইনসেক্ট, ভার্টিব্রেটস, এমফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস, এইগুলির মধ্যে এই টাইপ দেখা যায়। আমি ছবিতে একটি মোড়ক দেখিয়েছি, দেখো 76টি ক্রোমোজোম প্লাস ZZ এবং 76টি ZW, অর্থাৎ ফিমেল 2 ধরনের ফিমেলের মধ্যে থাকে, গেমেট তৈরি করে, হেটারোগেমেটিক ফিমেল। তাহলে এখানে দেখলাম যে ফিমেল ZW 2 ধরনের গেমেট তৈরি করেছে এবং মেইলের ক্ষেত্রে দেখলাম হোমোগেমেটিক, অর্থাৎ একই ধরনের গেমেট তৈরি করেছে। কাজেই এটার সাথে এটার প্রসেস ZZ ZW আবার ZZ ZW। এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো হয়েছে পুরুষ এবং যেগুলি ZZ সেগুলি হয়েছে পুরুষ, অর্থাৎ পুরুষ হলো হোমোগেমেটিক, দুটি জেড থাকলেই পুরুষ হয় এবং একটি জেড একটি ডব্লিউ এরকম থাকলে সেই অপত্য বংশটি হয় মুরগি। এইটা হয় মোরগ, এটা হয় মুরগি। এবং ওদের রেশিও কি? রেশিও 1:1। জেনিক ব্যালেন্স মেকানিজম বা জিনের অনুপাত পদ্ধতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। যে আগে বিজ্ঞানীরা উইলসন, ব্রিজ, গোল্ডস্মিথ এরকম অনেক বিজ্ঞানীরা যখন ড্রসোফিলার উপর কিন্তু প্রচুর কাজ হয়েছে, এই জেনেটিক্সের মধ্যে ড্রসোফিলার উপরই প্রথম দিকে ম্যাক্সিমাম কাজ হয়েছে ড্রসোফিলাকে নিয়ে। এবং বিজ্ঞানীরা বলেন যে ড্রসোফিলার যে ওয়াই ক্রোমোজোম, এটা যৌনতা নির্ধারণের জন্য কোনো ভূমিকা নাই। এবং যৌনতা নির্ধারণ করে কে? তাহলে ড্রসোফিলাতে যৌনতা নির্ধারণ করে অটোজোম। কিন্তু ব্রিজ মনে করেন যে হ্যাঁ, পুরুষ ড্রসোফিলার যৌনতা নির্ধারণের জন্য পুরুষ ড্রসোফিলার মধ্যে ওয়াই ক্রোমোজোমে কোনো জিন থাকে না, কিন্তু এই পুরুষটি উর্বর হবে কিনা সেই উর্বরতার জিন থাকে ওয়াই ক্রোমোজোমে। কাজেই ওয়াই ক্রোমোজোম না হলে সেই ড্রসোফিলাটি বন্ধা পুরুষ হয়, অর্থাৎ উর্বর হয় না। তখন উনি কি করলেন, এই ব্রিজ একটি মতবাদ দিলেন যাকে বলা হয় জেনিক ব্যালেন্স মেকানিজম। এই জেনিক ব্যালেন্স মেকানিজমটি উনি 1921 সালে এই ড্রসোফিলার উপর গবেষণা করে উনি বলেন যে ড্রসোফিলার যে অটোজোমের মধ্যে পুরুষ যৌনতা নির্ধারণের জিনগুলি আছে এবং অটোজোম এককভাবে পুরুষ যৌনতা নির্ধারণ করতে পারে না। যখন অনেকগুলি একসাথে গেমেটে সবগুলি অটোজোম যায় তখন ওদের মধ্যে যে পুরুষ যৌনতা নির্ধারণকারী জিন ওরা সম্মিলিতভাবে পুরুষ যৌনতা নির্ধারণ করে এবং এটিকে বলেন উনি যে এটা পলিজিন নিয়ন্ত্রিত, অর্থাৎ অটোজোমের ভিন্ন ভিন্ন অটোজোমের মধ্যে এই পুরুষ যৌনতা নির্ধারণের জিনগুলি আছে, এদেরকে পলিজিন বলে। এবং উনি এই পদ্ধতিটি বলেন যে সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের অনুপাত দিয়ে এই ড্রসোফিলার ক্ষেত্রে কি করা যায়, পুরুষ এবং স্ত্রী যৌনতা নির্ধারণ করার একটি পদ্ধতি উনি আবিষ্কার করেন যাকে বলা হয় জেনিক ব্যালেন্স মেকানিজম। জেনিক ব্যালেন্স মেকানিজমে একটু আমি ইংলিশটা পড়ে যাই যে
Therefore, all the individuals carry the gene for both sex, male and female. সবাই সেক্স মেল এবং ফিমেলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি জিন বহন করে, but it is actually the ratio between X chromosome and the autosome which governs the development of male and female sex. কিন্তু অটোজোম এবং এক্স ক্রোমোজোমের রেশিও নির্ধারণ করে যে ড্রসোফিলা পুরুষ হবে না স্ত্রী হবে, এবং এই রেশিওকে বলা হয় সেক্স ইন্ডেক্স রেশিও। তাহলে সেক্স ইন্ডেক্স রেশিওটা এখানে দেখানো হয়েছে নাম্বার অফ এক্স ক্রোমোজোম অর্থাৎ অটোজোমের মোট সংখ্যা এবং নাম্বার এক্স ক্রোমোজোমের মোট সংখ্যা একে ভাগ দেওয়া হয় নাম্বার অফ অটোজোমাল সেটস অর্থাৎ অটোজোম সেটের সংখ্যা দিয়ে এক্স ক্রোমোজোমের সংখ্যাকে ভাগ দিলে যে রেশিও পাওয়া যাবে তার উপর নির্ভর করে ড্রসোফিলায় যৌনতা নির্ধারণ করা হয়। খেয়াল করো, যদি এক্স ক্রোমোজোম এবং অটোজোম এর অনুপাত রেশিওর অনুপাত 0.5 অর লেস এর চেয়ে কম হয় তাহলে সেইটি হয় মেল। যদি রেশিও 1 অর মোর দেন 1 হয় অর্থাৎ 1 বা 1 এর চেয়ে বেশি হয় তাহলে সেইটি হয় ফিমেল সেক্স। আর যদি রেশিও ইজ বিটুইন 0.5 and 1 অর্থাৎ 0.5 থেকে 1 এর মধ্যে হয় তবে সেই ড্রসোফিলাটি হয় ইন্টারসেক্স অর্থাৎ উভয় লিঙ্গ, মাঝামাঝি হয়। এখন আমরা একটি ছকের মাধ্যমে দেখি, এখানে নাম্বার অফ সেক্স এক্স ক্রোমোজোম এখানে আছে 3টা এবং নাম্বার অফ অটোজোমাল সেট আছে 2টা। তাহলে 3 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 1.5 অর্থাৎ 1 এর বেশি। যদি 1 এর বেশি হয় তাহলে সেইটি হয় সুপার ফিমেল। তাহলে সুপার ফিমেল হয় 1.5 অর্থাৎ 1 এর চেয়ে বেশি হলে। তাহলে প্রশ্ন হলো 1 হলে কি হচ্ছে? 1 হলে হচ্ছে ফিমেল, এই দুই জায়গায় 1 তাই হচ্ছে ফিমেল। আবার যদি 0.5 এর চেয়ে বেশি হয় তাহলে সেইটি হয় ইন্টারসেক্স। 0.5 এবং 1 এর, তাহলে আমরা দেখি যে 0.5 এর চেয়ে বেশি বলে 0.67 যেটা সেটি হচ্ছে ইন্টারসেক্স। আর যদি 0.5 হয় তখন সেইটাকে আমরা বলছি কি, মানে ব্রিজ বলছেন সেইটা হবে মেল। এবং 0.5 এর চেয়ে যদি কম হয় অর্থাৎ 1 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 0.33 তখন 0.5 এর চেয়ে কম তখন সেইটা হয় কি সুপার মেল এবং 0.5 হলে মেল। তাহলে এইখানে উনি যে রেশিওটি দিয়েছেন এবং রেশিওর ভিত্তিতে উনি বলেছেন কি হবে মেল হবে কখন, আমরা দেখতে পাচ্ছি টেবিলে যে 0.5 যখন হচ্ছে তখন মেল হচ্ছে, কিন্তু ফিমেল হচ্ছে কখন 1 অথবা 1 এর উপরে। কিন্তু 1 হলে সেটা ফিমেল আর 1 এর উপরে গেলে 1.5 গেলে সেটি হয় সুপার ফিমেল। আবার মেল কখন হচ্ছে? মেল হচ্ছে যখন সুপার মেল হচ্ছে যখন 0.5 এর কি হবে কম হবে, আমরা দেখতে পাচ্ছি 0.33। আর ইন্টারসেক্স কখন হচ্ছে? যখন 0.5 এর উপরে যাচ্ছে অর্থাৎ 0.67। তাহলে এতক্ষণ আমরা জেনিক ব্যালেন্স মেকানিজমের এই রেশিও থেকে ড্রসোফিলার সেক্স নির্ধারণ জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আরেকটি মেকানিজমে যাচ্ছি, সেটা হলো পুং হ্যাপ্লয়েডি, মেল হ্যাপ্লয়েডি অর হ্যাপ্লোডিপ্লয়েডি মেকানিজম। এই কথাটি থেকেই দেখো হ্যাপ্লোডিপ্লয়েডি অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি অবস্থা যেখানে বিরাজমান। সেইটি কোথায় দেখি আমরা? যে পিঁপড়া, মৌমাছি এগুলিতে আমরা এই ধরনের পদ্ধতিতে সেক্স ডিটারমিনেশন দেখতে পাই। এবং এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় যে মৌমাছির ক্ষেত্রে ফিমেল মৌমাছি নিষিক্ত ডিম্বাণু থেকে হয়, অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু থেকে যে মৌমাছি তৈরি হয় সেটি হয় ফিমেল, আর অনিষিক্ত ডিম্বাণু থেকে যেটি তৈরি হয় সেটি হয় মেল। এবং ফিমেল হয় ডিপ্লয়েড আর মেল হয় হ্যাপ্লয়েড।
ফিমেলের দিকে খেয়াল করো, তার মধ্যে 32টি ক্রোমোজোম আছে এবং তার বেসিক ক্রোমোজোম নাম্বার হলো 16। আর মেইলে কতটি আছে? 16, অর্থাৎ 16টি। এবং এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে ফিমেল এর মধ্যে মিওসিস কোষ বিভাজন হয়ে গেমেট তৈরি হয়। এবং এটা তোমরা আগেও জানো যে নিষেক হতে গেলে মিওসিস হয়ে গেমেট তৈরি হয়, তারপরে নিষেক হয়। তাহলে এখানে মিওসিস হয়েছে এবং গেমেট তৈরি হয়েছে, কিন্তু মেইলের ক্ষেত্রে কিন্তু গেমেট তৈরি হতে মিওসিস হয় নাই, এখানে হয়েছে মাইটোসিস। এবং মাইটোসিস প্রক্রিয়ায় যে গেমেট তৈরি হলো, সেই গেমেট যখন একটি হ্যাপ্লয়েড গ্যামেটকে স্ত্রী থেকে যে গ্যামেটকে নিষিক্ত করে, তখন সেইখানে হয় ফিমেল। আর যেটা নিষিক্ত হয় না, যে ডিম্বাণুটা, সেইটি হয় মেল। এবং আমরা এখানে দেখলাম যে ড্রোন পুরুষ হ্যাপ্লয়েড, অর্থাৎ তার বেসিক ক্রোমোজোম নাম্বার যেটা, সেই 16 নাম্বার ক্রোমোজোম নিয়েই সে অনিষিক্ত এবং হ্যাপ্লয়েড হয়। এবং যেটা ড্রোন আমরা হ্যাপ্লয়েড দেখলাম, আর কুইন যেটা, সেইটা হয় ডিপ্লয়েড। এবং এই কুইন আরো একটি মজার বিষয় হলো, আমি এখানে বলেছি যে নিষিক্ত থেকেই ডিপ্লয়েড বা ফিমেল তৈরি হয়, এই শ্রমিকগুলি কিন্তু নিষিক্ত এবং ওরা ডিপ্লয়েড। এবং শ্রমিক থেকেই কি হয়, রানী মৌমাছিকে নির্ধারণ করা হয়, ওরা রয়্যাল জেলি খাওয়ায় যে রানী হবে তাকে, এবং তারাই নির্ধারণ করে যে কে রানী হবে। এবং রানীও নিষিক্ত ডিম্বাণু থেকে হয়, আর শ্রমিকও ফিমেল, ওরা নিষিক্ত ডিম্বাণু থেকে হয়, কিন্তু কেবল মেল হয় অনিষিক্ত ডিম্বাণু থেকে। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটি সেক্স ডিটারমিনেশন পদ্ধতি। এখন আমরা যাই একক জিন পদ্ধতি, সিঙ্গেল জিন ইফেক্ট দিয়ে কিভাবে সেক্স ডিটারমিনেশন হয়। এখানে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেগুলিকে বলছি মাইক্রো অর্গানিজম, যে খালি চোখে দেখা যায় না, ক্ল্যামাইডোমোনাস, নিউরোস্পোরা, স্যাকারোমাইসিস, এইগুলিতে কেমন হয়? বলছে এইগুলিতে তো গ্যামেট তৈরি হয় ওরকম না উচ্চ শ্রেণীর মতো, কিন্তু ওদের দুই ধরনের স্ট্রেন থাকে, একটিকে বলে প্লাস স্ট্রেন, আরেকটিকে বলে মাইনাস স্ট্রেন। এবং এই যে স্ট্রেন প্লাস এবং মাইনাস, এইগুলি কিন্তু এক জোড়া এলিল দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই এলিলই নির্ধারণ করে যে এটা পুরুষ হবে না স্ত্রী হবে। আবার মশার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের এই সিঙ্গেল জিন দ্বারা ওদের সেক্স নির্ধারিত হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল জিন নিয়ন্ত্রিত কিভাবে হয় ক্ল্যামাইডোমোনাসে। একক জিনের আরেকটি উদাহরণ হলো ভুট্টা গাছ। ভুট্টা গাছের হলো সহবাসী, অর্থাৎ ওদের পুরুষ এবং স্ত্রী একই গাছে জন্মায়, এবং কাণ্ডের শীর্ষে জন্মায় হলো পুরুষ এবং কক্ষে জন্মায় হলো স্ত্রী। এবং বিজ্ঞানীরা দেখলেন যে ভুট্টার মধ্যে মেল এবং ফিমেল এই যে একই গাছে জন্মায়, তার জন্য যে জিন দায়ী সেগুলি হলো ক্যাপিটাল BA এবং TSTS। যখন এই ধরনের জিন থাকে, TSTS হলো পুরুষ যৌনতার জন্য উর্বর, এবং BA হলো উর্বর স্ত্রী যৌনতার জন্য দায়ী। এবং এই জিনগুলি যদি একসাথে থাকে, তখন সেই উদ্ভিদটি হয় সহবাসী বা মনোসিয়াস। কিন্তু ভুট্টার ক্ষেত্রে কিন্তু ভিন্নবাসী বা ডায়াসিয়াস উদ্ভিদও দেখা যায়। কখন হয় সেটা? সেটি হয় ক্যাপিটাল BA এর সাথে যখন স্মল TSTS থাকে, তখন স্মল TSTS কি হয়, ওরা কিন্তু পুরুষ যৌনতা নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ উর্বর পুংগ্যামেট তৈরি করতে পারে না, তাই সেই উদ্ভিদটি হয় ফিমেল, অর্থাৎ সেইখানে আমরা দেখি যে কপ তৈরি হয়। আর তাহলে পুরুষ উদ্ভিদ কখন হয়? যখন ক্যাপিটাল TS থাকে, তখন এইটি পুরুষ যৌনতা নির্ধারণের জন্য প্রকট জিন। তাই এইখানে স্মল BA জিনটি থাকলেও ক্যাপিটাল TS থাকার কারণে এই উদ্ভিদটি হয় নরমাল মেল। এখন প্রশ্ন হলো যে এইখানে সিঙ্গেল জিন কিভাবে তার বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। আমি আরেকটি জিনিস
দেখো মেন্ডেলের সূত্র অনুসারেও যদি আমরা বলি, যখন স্মল বি এ এবং স্মল টিএস এই ধরনের যখন জিন একত্রিত হয়, তখন এই উদ্ভিদটি, এই সহবাসী উদ্ভিদটি ভিন্নবাসী উদ্ভিদে রূপান্তরিত হয়। অর্থাৎ স্মল টিএস কি করে? স্মল টিএস পুরুষ যৌনতার জন্য সে কিন্তু ফার্টাইল পুংগ্যামেট তৈরি করে না, পুরুষ যৌনতার জন্য সে করে না। কিন্তু যখনই সে বি এর সাথে থাকে, তখন সেই টিএস কি নিয়ন্ত্রণ করে? এই ভিন্নবাসী উদ্ভিদকে স্ত্রীতে রূপান্তরিত করে। সহবাসী উদ্ভিদকে, এখানে একটু ভুল করেছি শিক্ষার্থী, যে ওরা তো সহবাসী, এবং এই বি এ টিএস যখন থাকে, তখন এই সহবাসী উদ্ভিদটি ভিন্নবাসী স্ত্রীতে রূপান্তরিত হয়। এবং এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে কেন হয়, এই রিসেসিভ টিএসই এটাকে কনভার্ট করে যে স্ত্রীতে রূপান্তরিত হওয়ার, এবং এই জিনটি রিসেসিভ, কিন্তু এটি কনভার্ট করে ফেলে উদ্ভিদকে, এবং সেই জায়গায় তখন দেখা যায় যে এই যে তৈরি হয়, টাসেলের মধ্যে সিড তৈরি হয়, অর্থাৎ পুরুষের এই ফ্লাওয়ারিং এর মধ্যে কিছু কিছু সিড তৈরি হতে দেখা যায়। এখন আমরা আসি যৌনতা সংযুক্ত ইনহেরিটেন্স, অর্থাৎ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এটি থমাস হান্ট মর্গান এটি 1910 সালে প্রথম ড্রসোফিলা মাছিতে এই সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য আবিষ্কার করেন। যে সেক্স লিঙ্কড বললে বোঝায় যে সেক্স ক্রোমোজোম আমরা জানি যে যৌনতা নির্ধারণ করে, কিন্তু এই যৌনতা নিয়ন্ত্রণকারী জিন ছাড়াও সেক্স ক্রোমোজোমের মধ্যে এমন কিছু জিন থাকে যারা যৌন ক্রোমোজোমের সাথে পরবর্তী প্রজন্মে ইনহেরিট করে এবং তাদের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এবং এই ধরনের বৈশিষ্ট্যের কারণে, এই যে যৌনতা সংযুক্ত জিনের কারণে আমরা কিছু কিছু মানুষের মধ্যে ডিসঅর্ডার দেখতে পাই, যেমন মানুষের বর্ণান্ধতা, হিমোফিলিয়া, রাত্রান্ধতা, এগুলি কিন্তু এই যৌনতা সংযুক্ত জিনের কারণে হয়ে থাকে। তাহলে আমরা যৌনতা সংযুক্ত জিন এবং তার ইনহেরিটেন্সের সংজ্ঞাটি একটু জেনে নেই। যে সেক্স ক্রোমোজোমে সেক্স নির্ধারণ জিন ছাড়াও অন্যান্য অনেক জিন থাকে, এবং এই জিনগুলি সেক্স জিনের সাথেই সেক্স ক্রোমোজোম থেকে তাদের নিজস্ব বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, আর এই বৈশিষ্ট্যকে বলা হয় সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে বলেছি যে এই বৈশিষ্ট্যগুলি সেক্স ক্রোমোজোমে থাকে, বিজ্ঞানীরা দেখেছেন এই বৈশিষ্ট্যগুলি অধিকাংশ ক্ষেত্রেই এক্স ক্রোমোজোমে থাকে। খুব কম সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য আছে যেগুলি ওয়াই ক্রোমোজোমে থাকে, এবং পিতামাতা থেকে সন্তান সন্ততিতে এগুলি ইনহেরিট করাকেই, এই সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যকে ইনহেরিট করাকেই বলা হয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আমরা একটি উদাহরণ দেখব, যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের একটি উদাহরণ হলো হিমোফিলিয়া। এবং হিমোফিলিয়া কে বহন করে? ক্যারিয়ার হলো মাদার, অর্থাৎ মায়ের মধ্যে এই জিনটি আছে কিন্তু প্রকাশিত নয়, কারণ এই হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হলো রিসেসিভ। এই হিমোফিলিয়ার দায়ী জিনটি পুরুষে, দেখো পুরুষ XY এইখানে কিন্তু নাই, শুধু মাতে আছে। যখন পুরুষ দুই ধরনের গ্যামেট তৈরি করে এবং স্ত্রীর মধ্যে গ্যামেট তৈরি হচ্ছে একই ধরনের, যেমন একটি যাচ্ছে, একটিতে থাকবে X এবং আরেকটিতে থাকবে R। এখন দেখো যে যে পুরুষ এই মা থেকে এই হিমোফিলিয়া জিনটি পাবে এক্স ক্রোমোজোমের মাধ্যমে, সে এফেক্টেড হবে। আর যে মায়ের থেকে যে মেয়ে হবে তাদের থেকে, সেই মেয়ের কি হবে? এই জিনটি বহন করবে কিন্তু প্রকাশিত হবে না। অর্থাৎ এইখানে টোটালটা যদি আমরা খেয়াল করি, দেখো যে হিমোফিলিয়া এই জিনটি মা বহন করছে, কিন্তু 50% চান্স থাকে নরমাল সন্তান হওয়ার, ডটার সন 50% নরমাল, আর 50% এর মধ্যে
এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে কে বেশি এফেক্টেড হয়? যদি ছেলে সন্তান হয় তখন তার মধ্যে এটির প্রকাশ ঘটে। কেন প্রকাশ ঘটে? এই কারণেই প্রকাশ ঘটে কারণ এক্স এবং ওয়াই ক্রোমোজোম, যদিও আমরা বলি যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম ওদের হোমোলগ পার্টটা কিন্তু খুব কম, মাত্র 5% অংশ ওয়াই ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমের সাথে সাদৃশ্যপূর্ণ এবং অন্য পার্টে বৈসাদৃশ্য। কাজেই যদি এই রিসেসিভ জিন থাকে এবং একমাত্রায়ও থাকে, সেটি পুরুষেই প্রকাশ পায়। কিন্তু স্ত্রীতে বা মেয়েতে প্রকাশ পেতে গেলে এইখানে দুটি, অর্থাৎ হোমোজাইগাস রিসেসিভ হলেই কেবল মেয়েতে প্রকাশ পায়, না হলে মেয়ে হয় ক্যারিয়ার। তাহলে আমরা এখানে দেখলাম যে মাতে থাকলে যে ছেলে সন্তানের মধ্যে 25% এই হিমোফিলিয়া রোগটি যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আরেকটি উদাহরণ দেখি, এইটি ছিল এক্স ক্রোমোজোম ক্যারিয়ার। এখন আমরা দেখি যে কিছু লিঙ্কড সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স আছে যেগুলি পুরুষ যৌনতা নির্ধারণের জন্য যে ক্রোমোজোম ওয়াই সেটির মধ্যে থাকে, অর্থাৎ যৌনতা নির্ধারণ ছাড়াও এর মধ্যে কিছু সংখ্যক জিন থাকে যেগুলি কেবল পুরুষ থেকে পুরুষে ইনহেরিট করে। এবং এরকম একটি উদাহরণ হলো হল্যান্ড্রিক জিন, যেটি ওয়াই ক্রোমোজোমে থাকে এবং বাবা থেকে কেবলমাত্র ছেলে সন্তানের মধ্যেই এটির প্রকাশ পায়। এটি হলে কি হয়? এটি হলে কানে এরকম পশম হয়। এটি হলো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের উদাহরণ। এখন যৌনতা সীমিত বা সেক্স লিমিটেড ক্যারেক্টার। যৌনতা সীমিত বললে আমরা বুঝি যে এটা সীমাবদ্ধ, কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলি কেবলমাত্র একটি সেক্সে দেখা যায় কিন্তু অন্য সেক্সে দেখা যায় না। যেমন আমরা যদি খেয়াল করি আমাদের মানুষের দিকেই যে পুরুষের দাড়ি গোঁফ হয়, আবার মেয়েদের ব্রেস্ট হয় তৈরি হয়, আবার গরুর ক্ষেত্রে গরু গাভী কি হয়, দুধ দেওয়ার ক্ষমতা তার আছে, আবার মুরগের মধ্যে সুন্দর পালক দেখা যায়। এই ধরনের কিছু বৈশিষ্ট্য আছে যা একটি সেক্সে দেখা যায় কিন্তু অন্য সেক্সে দেখা যায় না। এটি কেন হয়? এখন এটা আমরা জানি যে এটি হরমোনাল কারণে হতে পারে, পারিপার্শ্বিকতার কারণে, আবার শারীরবৃত্তীয় ভিন্নতার কারণেও এই অটোজোমের মধ্যে আসলে এই জিনগুলি থাকে, যে অটোজোমের কারণে থাকে এবং এই অটোজোমাল এই জিনগুলি যে কোনো একটি লিঙ্গে, অর্থাৎ পুরুষ বা স্ত্রী যে কোনো একটি লিঙ্গে এই অটোজোমাল বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। কেন প্রকাশ পায়? হরমোনাল কারণে, পারিপার্শ্বিক কারণে বা অন্যান্য শারীরবৃত্তীয় কারণে এই অটোজোমাল জিনগুলি একটি লিঙ্গে প্রকাশ পেলে তখন তাকে বলে সেক্স লিমিটেড এই বৈশিষ্ট্য, এবং এদের ইনহেরিটেন্সকেই বলা হয় সেক্স লিমিটেড ইনহেরিটেন্স। আমরা এখানে আমি একটু জিনোটাইপ দিয়ে বুঝিয়েছি। দেখো যে হোমোজাইগাস এইচ ডমিনেন্ট এরকম যদি থাকে জিনোটাইপ, তাহলে হ্যান্ড ফেদার্ড অর্থাৎ মুরগি পালক হয়। কিসে হয়? মুরগেও হয়, মুরগিতেও হয়। আবার হেটারোজাইগাস অবস্থায় যখন থাকে তখনও একই অবস্থা, যে মুরগি পালক হয়। কিন্তু যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখন মেলের ক্ষেত্রে হ্যান্ড ফেদার্ড হয় এবং ফিমেলের ক্ষেত্রে হয় কক, অর্থাৎ মুরগ পালক দেখা যায়। এটি একটি এক্সেপশন এবং লিমিটেড, সেক্স লিমিটেড, যেটা অটোজোম দ্বারা হয়ে থাকে। এখন আমরা দেখব যে যৌনতা প্রভাবিত বা সেক্স ইনফ্লুয়েন্সড ক্যারেক্টার। সেই ক্যারেক্টারগুলি হয় এই, খেয়াল করো আমরা সচরাচর পুরুষের মাথায় বেশি টাক দেখে থাকি মানুষের ক্ষেত্রে, যদিও মেয়েদের মাথায়ও আছে, তবে পুরুষের ক্ষেত্রে এটি হলো প্রকট এই বৈশিষ্ট্যটি। এবং এইটিও কিন্তু অটোজোমে এই জিনগুলি থাকে, কিন্তু অটোজোম সেক্স ক্রোমোজোমকে প্রভাবিত করে। তাহলে আমরা সংজ্ঞাটি দেখে নিই যে যে সমস্ত বৈশিষ্ট্য সেক্স ক্রোমোজোমেও থাকতে পারে, অর্থাৎ ওরা এই বৈশিষ্ট্যগুলি সেক্স ক্রোমোজোমের মধ্যেও থাকতে পারে, তবে সাধারণত অটোজোমে থেকে সেক্স ক্রোমোজোমকে প্রভাবিত করে। অর্থাৎ অটোজোমে থেকে যদি কোনো জিন সেক্স ক্রোমোজোমকে প্রভাবিত করে কোনো বিশেষ ক্যারেক্টারের জন্য, সেই বৈশিষ্ট্যকে বলা হয় সেক্স ইনফ্লুয়েন্ট বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনকে
বলা হয় সেক্স ইনফ্লুয়েন্সড জিন, এবং এদের ইনহেরিটেন্সকে বলা হয় সেক্স ইনফ্লুয়েন্সড ইনহেরিটেন্স। এখন আমরা একটা জিনোটাইপের মাধ্যমে বুঝে নিই। খেয়াল করো, জিনোটাইপ ফিমেল মেল। যদি B+B+ অর্থাৎ হোমোজাইগাস প্রকট হয়, তাহলে হয় মেয়েদের মাথায়ও টাক এবং ছেলেদের মাথায়ও টাক। কিন্তু যদি হ্যাটারোজাইগাস প্রকট হয়, তখন মেয়েদের মাথায় টাক দেখা যায় না, কেবলমাত্র ছেলেদের মাথায় টাক দেখা যায়। আবার যদি এইখানে এই জিনটা না থাকে প্লাস প্লাস, তখন সবারই চুল কি হয়, ফুল হেয়ার হয়, অর্থাৎ তাদের মাথায় টাক পড়ে না। তাহলে আমরা দেখলাম যে এই বোল্ডনেস বা টাক পড়া জিনটি হোমোজাইগাস, হ্যাটারোজাইগাস অবস্থায় এবং হোমোজাইগাস প্রকট অবস্থায় যেভাবেই থাকুক পুরুষের মাথায় টাক পড়ে, কিন্তু মেয়েদের মাথায় টাক পড়তে গেলে এই প্রকট জিনটি হোমোজাইগাস অবস্থায় আসতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদেরকে আমি সেক্স ডিটারমিনেশন চ্যাপ্টার থেকে অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আমি আগেও তোমাদেরকে কিছু বুক রেফারেন্স দিয়েছি, প্রতি ক্লাসেই দিয়ে থাকি। আমি সাধারণত এই বইগুলি ফলো করি, তোমরা চাইলে এই বইগুলি দেখতে পারো। এবং আজকের ক্লাস লেকচার থেকে আমি যে অংশটুকু পড়িয়েছি সেখান থেকে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি। আশা করি এই কোয়েশ্চেনগুলি আমার এই লেকচারটি শুনলেই তোমরা আনসার করতে পারবে। যৌনতা সংযুক্ত, যৌনতা সীমিত ও যৌনতা প্রভাবিত বংশানুক্রম বলতে কি বোঝায়, এদের উদাহরণ দাও। আমি দেখিয়েছি তোমাদেরকে, আলোচনা করেছি এটি নিয়ে উদাহরণ দিয়ে, কাজেই আশা করি তোমরা এটা পারবে। পরের প্রশ্ন হলো লিঙ্গ সংযুক্ত বংশগতি ও মেন্ডেলীয় বংশগতি বলতে কি বোঝায়। লিঙ্গ সংযুক্ত বংশগতি তো বললামই, যে প্রথম যেটি পড়িয়েছিলাম লিঙ্গ সংযুক্ত। আর মেন্ডেলীয় বংশগতি, এটা আমি আগে তোমাদেরকে ক্লাস লেকচারে বলেছি। মেন্ডেলীয় বংশগতি, মেন্ডেলের চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার মিলিয়েই তোমাদের এখানে মেধা যাচাই করতে চেয়েছে। এই ধরনের একটি প্রশ্ন থাকতে পারে এবং থাকে সচরাচর। তারপরের প্রশ্নটি দেখো, যৌনতা নির্ধারণের জেনেটিক ভিত্তি বর্ণনা করো। সেইটিও তোমাদের এই লেকচারে আছে। এবং পরে যে দুটো বড় প্রশ্ন দিয়েছি, যৌনতা নির্ধারণে জেনিক ব্যালেন্স মতবাদ আলোচনা করো। ব্রিজের যে মতবাদ যে আমি দেখিয়েছি, যে ইন্ডেক্স রেশিও দিয়ে যেটা করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবে। এটির জন্য বড় প্রশ্ন থাকে 10 মার্কের। এবং আরো একটি প্রশ্ন, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমীয় মতবাদ আলোচনা করো। এবং এই ক্রোমোজোমীয় মতবাদটিও প্রথম আলোচনা করেছি আমি। কাজেই আশা করি যে এই প্রশ্নগুলি তোমরা ক্লাস লেকচার থেকে ভালো করে বুঝে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এইখানেই আমার ক্লাস লেকচারটি শেষ করতে চাই। এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো যে এই প্যান্ডেমিক টাইমে তোমরা বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সবার সুস্থতা ও শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাস লেকচার এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।